পাতানো নির্বাচন নিয়ে জামাত এনসিপির শঙ্কা, বিশেষ একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইসির। নির্বাচন সামনে রেখে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, টানা 7 দিন মাঠে থাকবে সশস্ত্র বাহিনী, প্রতিটি কেন্দ্রে বাড়তি সদস্য মোতায়েনের পরিকল্পনা। নির্বাচনের আগে বেড়েছে বিদেশি কূটনীতিকদের তৎপরতা, তারেক রহমানের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার। প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য, এজাহার যাচাই বাছাই শেষে নেওয়া হবে মামলা, বলছে পুলিশ। শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস, 1 সপ্তাহের বেশি সময় থাকতে পারে তীব্র শীত, মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার শঙ্কা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশে অন্তত 723 জনের প্রার্থীরা বাতিল করেছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। তবে এরই মধ্যে আগামী নির্বাচনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ করে সিলেটে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে এনসিপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও একই ইস্যুতে বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কুড়িগ্রামে মনোনয়ন বাতিল করায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী। যদিও মনোনয়ন যাচাই বাছাই স্থগিত কিংবা বাতিল করার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না বলে দাবি রিটার্নিং কর্মকর্তাদের, বরং নির্বাচনের আগে প্রশাসনকে চাপে রাখতেই এমন অভিযোগ তোলা হচ্ছে বলেই মনে করেন তাদের কেউ কেউ। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। আচরণবিধি লঙ্ঘন সহ নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রসঙ্গ সামনে আনছেন তারা। প্রশাসনের একতরফা আচরণের অন্তত 100টি উদাহরণ রয়েছে বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে দাবি তার। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লেভেল প্লেইং ফিল্ড তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা। এছাড়া বুধবার ইসির সঙ্গে বৈঠক করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের অনেক জায়গায় প্রশাসনের কর্মকর্তারা বৈষম্যমূলক আচরণ করছেন, ডিসি এসপিদের ভেতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে এবং তাদের বিষয়ে তালিকা তৈরি করবেন বলেও জানান জামায়াতের এই নেতা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুরির মতে, নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর এসব অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের। এছাড়া আপিলের পর নির্বাচন কমিশন কি করে সেটাও দেখা জরুরি। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ অবশ্য বলছেন, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল কিছু অভিযোগ দিয়ে গেছেন, বিষয়গুলো দেখবে ইসি। যদি প্রশাসনের পক্ষপাতিত্বের বিষয়টি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু যাচাই বাছাই না করে মন্তব্য করা ঠিক না বলেও দাবি তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত গণভোটকে ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট সময়ের জন্য মাঠে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় আগামী 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 7 দিন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। এই সময় তারা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। ভোট কেন্দ্রের এলাকা ও ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারের 16 থেকে 18 জন সদস্য মোতায়েন থাকবে। আগের নির্বাচনগুলোর মতো এবারও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ওই পরিপত্র নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারির আগ পর্যন্ত বর্তমানে যে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে তা বহাল থাকবে। এরপর 8 থেকে 14 ফেব্রুয়ারি তারা সক্রিয়ভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোট কেন্দ্রে 16 থেকে 17 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে 16 জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 জন সদস্য দায়িত্ব পালন করবেন।
ইসি কর্মকর্তারা জানান, আরপিও সংশোধনীতে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যুক্ত করা হলেও এবারের নির্বাচনে আগের মতোই ইন-এইড টু সিভিল পাওয়ারের বিধান অনুযায়ী তাদের মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সেল গঠন করা হবে, যা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার ও বিশেষ অভিযান পরিচালনা করবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে ব্যস্ততা। একই সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন বিদেশি কূটনীতিকরা। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উঠে আসে চীন বাংলাদেশের সম্পর্ক, আসন্ন নির্বাচন সহ নানা ইস্যু। এই সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ চীন বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, দল থেকে দল সহযোগিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশ সর্বাঙ্গীন কৌশলগত সহযোগী অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে চলেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত এবং চীন বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলে জানান তিনি। এ সময় তারেক রহমান বলেন, দুই দেশের জনগণের কল্যাণে বিএনপি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। মাত্র সপ্তাহখানেক পর শুরু হবে মাঘ মাস। এর আগেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ইতিমধ্যেই দেশের 24 জেলার ওপর বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি 8 জেলা অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ। রংপুর ও রাজশাহী বিভাগের জেলার সংখ্যা 16। তাই সব মিলিয়ে 24 জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। গেল বুধবার দেশে 44 জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়ার পূর্বাভাসে তথ্য অনুযায়ী শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা বাদও পড়তে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে। 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। সবশেষ সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নির্বাচনের আগে রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার বিএনপির নেতা খুন। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আর গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ এসেছে গণমাধ্যমের হাতে। ফুটেজে দেখা গেছে মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত 8:20 সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করা হয়। এই ঘটনায় আবু সুফিয়ান নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। পুলিশ বলছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা 5টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন বলেও জানায় পুলিশ। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন।